ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠনের শুনানি শেষ করেছে রাষ্ট্রপক্ষ। আপনারাও বাংলাদেশের রাজনীতিতে নাই হয়ে যাবেন। রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেওয়া। তদন্তকারী কর্মকর্তার কাছে তিনি নিজেই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার বিষয়ে ইচ্ছা পোষণ করেন, তার কারণে তাকে আদালতে নিয়ে আসা হয়। এদেশের মানুষের মধ্যে সংশয় তৈরি হয়েছে। আমরা যদি সক্ষমতা বৃদ্ধির জায়গা থেকে দেখি, সরকার কিন্তু সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে ওই ধরনের উদ্যোগ এখনো পর্যন্ত নেয়নি। গত 2024 সালের কোটা সংস্কার আন্দোলনে জুলাই আগস্ট মাসে ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের পতন হয়। আন্দোলনের সময় দেশের অধিকাংশ ছাত্র জনতা নিহত হয়, তাদের মধ্যে আবু সাইদ ছিল অন্যতম। তো দর্শক, ভিডিওটি সাবস্ক্রাইব করে নিন পরবর্তী ভিডিও দেখার জন্য। গণ অভ্যুত্থানের বছর পূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, অব্যাহত থাকবে। আজকে 1 জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি শুরু হচ্ছে আজ। ঠিক 1 বছর আগে এই এদিকে 2018 সালে কোটা সংস্কার আন্দোলন নিয়ে রাশেদ খান বলেন, আপনি যদি সন্তান হিসেবে বাপের নাম ভুলে যান তাহলে তো আপনি বেজন্মা। ঠিক যারা 2018 সালের স্মৃতিকে মুছে ফেলে, যারা কোটা সংস্কার আন্দোলন শব্দটিকে মুছে ফেলে আজকে নতুন ইতিহাস তৈরি করতে চাই, তাদের কাছে আমরা জুলাইয়ের ঠিকাদারি দিতে পারি না বন্ধুগণ। আমাদের স্পষ্ট কথা, জুলাই মাসেই জাতীয় জুলাই সনদ ঘোষণা করতে হবে, যেটি হবে রাষ্ট্র সংস্কারের ঘোষণাপত্র। সেখানে আগামীর বাংলাদেশ বিনির্মাণের দিক নির্দেশনা থাকবে, যেখানে ন্যায় বিচারের কথা থাকবে, যেখানে সাম্যের কথা থাকবে, যেখানে মানবিক। অন্যদিকে গণ অভ্যুত্থানের বছর পূর্তি উপলক্ষে বিএনপির মহাসচিব বলেন, একটা মিডিয়াতে ক্যাম্পেইন হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে ক্যাম্পেইন হচ্ছে যে বিএনপি সংস্কার মানছে না। আমি তাদেরকে দয়া করে অনুরোধ করব যে দয়া করে তারা এই বিষয়গুলো একটু ভালো করে দেখেন, যে আমাদের 31 দফা কি ছিল, এখন কি আছে। এখন আমাদের টিম এই ঐক্যমত সংস্কার কমিটির কাছে গিয়ে তারা কি বলছেন, কি মতামত দিয়েছেন। এদিকে দর্শক, গণ অভ্যুত্থানের বছর পূর্তি উপলক্ষে জামায়াত নেতা বলেন, আজকে যখন বিচারের কথা বলছি, যখন নির্বাচনের কথা বলছি, যখন সংস্কারের কথা বলছি, তখনও শেখ হাসিনা, ওবায়দুল কাদেরের মতো লোকেরা ভিডিও কলের মাধ্যমে বাংলাদেশের মানুষকে হুমকি দিচ্ছেন। সে বিষয়ে আমাদের রাজনীতিবিদরা এখনো মুখ খুলে কোনো কথা বলছেন না। এটা দেশের মানুষের মধ্যে সন্দেহ সংশয় তৈরি হচ্ছে। তাদেরকে কথা বলার জন্য হয়তো আমরাও তাদেরকে কেউ উস্কে দিচ্ছি কিনা। আমরা যারা নির্বাচনের জন্য কথা বলছি, বিচারের জন্য কথা বলছি না। আমরা যারা নির্বাচনের জন্য কথা বলছি, সংস্কারের জন্য কথা বলছি না। এদেশের মানুষের মধ্যে সংশয় তৈরি হয়েছে, শহীদ পরিবারগুলোর মধ্যে সন্দেহের উদ্রেক করেছে যে আমরা হয়তো কেউ তাদের সাথে যোগ সাজস করে তাদেরকে পুনর্বাসনের জন্য চক্রান্ত করে তাদের সাথে লিপ্ত হতে শুরু করেছে। ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশের এই প্রেক্ষাপটে শহীদ পরিবারের আজকে দোয়ার সবচেয়ে বড় কাজ হবে তাদের শহীদদের এই গুলি করা যে সমস্ত সন্ত্রাসী, তাদের অধিকাংশদের। অপরদিকে দর্শক, আওয়ামী লীগ সরকারের পতন নিয়ে রাজনৈতিক বিশ্লেষক বলেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমাদের স্বাধীন বাংলাদেশের ইতিহাসে 2024 সালের জুলাই এবং আগস্টের যে রক্তাক্ত গণ অভ্যুত্থান, এটি একটি ইতিহাসের মাইলফলক। বাংলাদেশের অতীত ইতিহাসে কখনো এত বড় বিপ্লব, এত বড় গণ অভ্যুত্থান, এত বড় রক্তাক্ত সংগ্রাম আর কখনো হয়নি। এবং কোনো রকম নেতৃত্ব ছাড়া, মানে কোনো একটি রাজনৈতিক দলের নেতৃত্ব ছাড়া, কোনো একটি গোষ্ঠীর ইন্ধন ছাড়া, একেবারে অল অন এ সাডেন মানুষ যেভাবে রাস্তায় নেমে এসে বলতে গেলে 24 ঘন্টার মধ্যে একটি 15 বছরের শাসনকে, রেজিমকে চেঞ্জ করে দিল, এমন ঘটনা বাংলাদেশে ঘটেনি, ভারতে ঘটেনি, পাকিস্তানে ঘটেনি, এমনকি শ্রীলঙ্কার কথা যে আমরা বলছি, সেই শ্রীলঙ্কার বিপ্লবটাও এরকম ছিল না। এমনকি আমরা যে আরব বসন্তের কথা বলি, পুরাও মধ্যপ্রাচ্যকে তছনছ করে দিয়েছিল। সেটা মরক্কো, তিউনিসিয়া, তারপরে লিবিয়া, ইরাক, মিশর। বিশেষ করে মিশরে মুরসির ক্ষমতা গ্রহণ এই আরব বসন্তের পরে। তো সেখানেও দীর্ঘদিনের ক্ষমতার যে রেজিম কিংবা বেন আলীর পতন,
তার পেছনে একটা রাজনৈতিক দলের নেতৃত্ব ছিল এবং সেই নেতৃত্বের উপর বিশ্বাস করে জনগণ রাজপথে নেমে এসেছিল। আর বাংলাদেশের যে জুলাই এবং আগস্টের যে বিপ্লব, এই বিপ্লবের কোনো নায়ক ছিল না, কোনো মহানায়ক ছিল না, কেবলই প্রতিপক্ষ ছিল। এটাকে অনেকটা জনযুদ্ধ বলা যেতে পারে। বাংলা সাহিত্যে একটা খুব বিখ্যাত বই রয়েছে, আপনাদের যদি সময় থাকে আপনারা পড়ে নেবেন। রাজ্য, রাজা, রাজধানী, ডক্টর আসগর ইবনে শাইখের লেখা বাংলাদেশের ইতিহাস নিয়ে নাটকের একটা বই। তো সেই যে নাটকের যে ইতিহাস, সেই ইতিহাসের শুরুটা যেখানে হলো শশাঙ্কের খুব শক্তিশালী একটি রাজত্ব, এবং শশাঙ্ক আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমসাময়িক কালের, অর্থাৎ আরবে যখন আয়ামে জাহিলিয়াত ছিল এবং আল্লাহ রাসূল সেই আয়ামে জাহিলিয়াতের উপরে যখন মদিনা রাষ্ট্র কায়েম করছিলেন, ঠিক সেই সময়টিতে ভারতবর্ষে শশাঙ্ক, হর্ষবর্ধন এরকম মহান শাসকরা ছিলেন। এবং বাংলার এই অংশে, যেটিকে উত্তর ভারত বলা হয়, শশাঙ্কের যে দাপট, ঠিক এরকম দাপটওয়ালা শাসক পুরো ভারতবর্ষে প্রাচীন দুনিয়াতে ছিল না। এবং ওই সমসাময়িক কালে শুধু রোমান সাম্রাজ্যের সঙ্গে তুলনা করা যেতে পারে সব দিক থেকে। এত চমৎকার একটি শাসন ব্যবস্থা বাংলাদেশে ছিল। তো শশাঙ্কের মৃত্যুর পর তার যে সুসংগঠিত রাজ্য, সেই রাজ্যে বিশৃঙ্খলা তৈরি হয়। তারপর শুরু হয় জনযুদ্ধ। কোনো নেতা নাই, কোনো রাজ্য নেই, আইন নাই, শৃঙ্খলা নেই, এবং সারা দেশ মবের রাজত্বে পরিণত হয়ে গেল। কতদিন? 100 বছর। এই 100 বছর বাংলাদেশ যে কিভাবে চলেছে এই ভূখণ্ড, সেই ইতিহাস আমরা জানি না, শুধু লেখা আছে মৎস্যান্যায়। নদীতে যেভাবে বড় মাছগুলো ছোট মাছকে গিলে খায়, ঠিক ওই বাংলায়, শশাঙ্ক পরবর্তী বাংলায়, ধরুন 650 খ্রিস্টাব্দ থেকে 750 খ্রিস্টাব্দ অবধি, এই সময়টিতে এখানে এই মৎস্যান্যায় অবস্থা, তো জনযুদ্ধ ছিল। তারপর বাংলার যারা অভিজাত সমাজ নেতা, তারা এই গোপালকে ডেকে আনলেন এবং গোপালের প্রতিষ্ঠিত পাল সাম্রাজ্য বাংলাদেশ 400 বছর রাজত্ব করে, এবং ইট ওয়াজ এ গোল্ডেন এরা এভার মেড ইন দ্য হিস্ট্রি। তো দর্শক, গণ অভ্যুত্থানের বছর পূর্তি উপলক্ষে আপনাদের কি মতামত নিচে কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।